আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস টেস্টের সমাধান নিয়ে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নে দেওয়া হচ্ছে সারাংশ। এখানে সারাংশ বলা আছে, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু চরিত্র তত্ত্ব পেক্ষাও অধিকতর মূল্যবান। অতএব কেবল বিদ্বান বলিয়াই কোনো লোক সমাদর লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় আপনার জ্ঞান ভাণ্ডার পূর্ণ করিয়াও থাকে, তথাপি তাহার সঙ্গে পরিত্যাগ করা শ্রেয়। প্রবাদ আছে যে, কোনো কোনো বিষধর সাপের মস্তকে মণি থাকে। মণি মূল্যবান পদার্থ বটে, কিন্তু তাই বলিয়া যেমন মণি লাভের নিমিত্ত বিষধর সর্পে সাহচর্য করা বুদ্ধিমানের কার্য নহে, সেইরূপ বিদ্যা আদরণীয় বিষয় হলেও বিদ্যা লাভের নিমিত্ত বিদ্বান দুজনের নিকট গমন বিধেয় নহে। এখানে সারাংশে বলা হয়েছে বিদ্যা মানুষের অমূল্য সম্পদ, সেখানে বিদ্যার থেকেও চরিত্র বেশি মূল্যবান। চরিত্রহীন বিদ্বান হলেও তাকে ত্যাগ করা উচিত, কেননা চরিত্রহীন বিদ্বান হলে সে বিভিন্নভাবে মানুষদের ঠকিয়ে তাদের স্বার্থ হাসিল করে ছাড়িবে। তাই বিদ্বান বলতে এখানে বিদ্বান হইতে হবে, কিন্তু চরিত্র তার সাথে থাকতে হবে। বিদ্বানহীন চরিত্র এর চেয়ে মানুষ বেশি ভালো, সেক্ষেত্রে বিদ্বানের চেয়ে চরিত্রের দিকটা আমাদেরকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এই সারাংশে এ বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে। এখন দ্বিতীয় অংশে সারমর্ম রয়েছে। এখানে বলা হয়েছে, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, গুধিতে হাইরে ঋণ, হাতুড়ি শাবল গাইতে চালিয়া ভাঙিল যাহারা পাহাড়। পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া, যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর। মূর্তে ও কুলি তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। এখানে শ্রমজীবী মানুষদের তাদের কঠোর পরিশ্রমের কথা বলা হয়েছে, যা মানব সভ্যতায় অনেকাংশে গুরুত্বপূর্ণ। শ্রমজীবী মানুষদের কঠোর পরিশ্রমের কারণে আজকে মানব সভ্যতার বিভিন্ন সাহিত্য ঐতিহ্য এগুলো গড়ে উঠেছে, এবং আমরা শ্রমজীবী মানুষদের কাজের কারণেই আমরা সহজভাবে পৃথিবীতে বসবাস করিতে পারিছে। এই জন্যই এখানে শ্রমজীবী মানুষদের কঠোর পরিশ্রম ও তাদের গুরুত্ব সম্পর্কে এই সারমর্মে বলা হয়েছে। এটাই ভালোভাবে ব্যাখ্যা করতে হবে। পরের প্রশ্নতে যেতে পারি। পরের প্রশ্নে অনুবাদ সম্পর্কে বলা হয়েছে। তো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে, হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম দি পাস্ট, অর্থাৎ ঐতিহ্য যা আমরা অতীত থেকে উত্তরাধিকার সূত্রে পাই, এবং লিভ উইথ ইন দি প্রেজেন্ট অ্যান্ড দেন পাস অন টু আওয়ার চিলড্রেন অর ফিউচার জেনারেশন, এবং যা আমরা বর্তমানে তা নিয়ে বসবাস করি এবং তা ভবিষ্যৎ ও আমাদের সন্তানদের জন্য রেখে যায়। Our unique source of life and inspiration is our cultural and natural heritage. আমাদের জীবনের এবং অনুপ্রেরণা অন্যতম উৎস হলো সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্য। When we speak of world heritage, যখন আমরা বিশ্ব ঐতিহ্য নিয়ে কথা বলি, it indicates places and sites that we inherited from the past. এটা সেই সব জায়গা এবং স্থানকে নির্দেশ করে যা আমরা অতীত থেকে উত্তরাধিকার সূত্রে পেয়ে এসেছি, from and pass on to the future generation of the entire world, এবং যা আমরা পরবর্তীতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে পারি। এখন আমরা পরবর্তী অনুবাদে যেতে পারি। এখানে খ নাম্বার অনুবাদে বলা হয়েছে, হেয়ার ইজ মাই মাদার, এটা হচ্ছে আমার মা। দেয়ার ইজ নো নান এলস লাইক মাই মাদার, তার মতো কেউই হতে পারে না। হাউ অ্যাফেকশনেট শি ইজ টু মি, সে আমার প্রতি কতটা স্নেহশীল। She always takes care of me, সে আমার সবসময় অনেক যত্ন নেন। If I fall ill, mother grows very anxious, আমি যখন অসুস্থ হয়ে পড়ি আমার মা বড়ই। এখন আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, যে কোনো একটি বিষয় প্রবন্ধ রচনা করো। তো এখানে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে ষড়ঋতুর বাংলাদেশ। ষড়ঋতুর বাংলাদেশ প্রবন্ধে আমরা বিভিন্ন পয়েন্ট নিয়ে আলোচনা করতে পারি, যেমন ভূমিকা 2 নম্বর পয়েন্টে দিতে পারি, বাংলাদেশের সাধারণ ষড়ঋতুগুলা 3 নম্বর পয়েন্টে, ষড়ঋতুর কারণ 4 নম্বর পয়েন্টে, ষড়ঋতুর উপকারিতা, তারপর হচ্ছে 5 নম্বর পয়েন্টে দিতে পারি ষড়ঋতুর বাংলাদেশের ষড়ঋতুর বৈচিত্র্যের কারণে সংস্কৃতি ও উৎসব, এবং লাস্টে আমরা এই সম্বন্ধে উপসংহার দিয়ে ষড়ঋতুর বাংলাদেশ প্রবন্ধটি শেষ করতে পারি। এবং খ নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার। এই প্রবন্ধে আমরা প্রথমে যে পয়েন্টগুলো আলোচনা করতে পারি সেগুলো হলো, প্রথমে ভূমিকা,
তারপর হচ্ছে বাংলাদেশের সাধারণ প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড়। তারপর হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণ, 4 নম্বর পয়েন্টে দিতে পারি প্রাকৃতিক দুর্যোগের প্রতিকার, 5 নম্বর পয়েন্টে দিতে পারি প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে সরকারি ও বেসরকারি। আমরা পরবর্তী প্রশ্নে যেতে পারি। এখন আমরা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিবৃত স্বরধ্বনি কোনটি? এখানে বিবৃত স্বরধ্বনি হচ্ছে সরিয়া, উত্তর হবে ঘ। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? এখানে পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ল, উত্তর হবে ক। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে? এখানে কম্পিত ব্যঞ্জনের উপস্থিত আছে শব্দ চানাচুরে, উত্তর হবে গ। এরপর প্রশ্নে বলা হয়েছে কোনগুলো ওষ্ঠধ্বনি? এখানে ওষ্ঠধ্বনি হচ্ছে প, ফ, ব, ভ, ম, উত্তর হবে ঘ। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে দন্তমূলীয় ধ্বনি কোনটি? এটা দন্তমূলীয় ধ্বনি হচ্ছে দন্তান্ন, এখানে উত্তর হবে ক। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনগুলো ওষ্ঠধ্বনি? এখানে ওষ্ঠধ্বনি হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ, এখানে উত্তর হবে ক। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে কণ্ঠনালী ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটি? এখানে কণ্ঠনালী ব্যঞ্জন ধ্বনির উদাহরণ হচ্ছে হ, উত্তর হবে ঘ। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নেই? এখানে উত্তর হবে ঘ, ইয়। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে অতি শব্দের সঠিক উচ্চারণ কি? এখানে অতি শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে ও তহেসিতে অতি, এটা হবে গ। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে ধ্বনির প্রতীককে কি বলা হয়? এখানে ধ্বনির প্রতীককে বর্ণ বলা হয়, উত্তর হবে গ। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হলো ফলা, উত্তর হবে গ। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভাষার ক্ষুদ্রতম একককে কি বলে? ভাষার ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি, উত্তর হবে ক। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলা বর্ণমালায় মূল বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় মোট বর্ণ হচ্ছে 50টি, উত্তর হবে ঘ। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি হলো 4টি, উত্তর হবে গ। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে মৌ, বউ শব্দের উচ্চারণের মধ্যে কোন কোন স্বরধ্বনি রয়েছে? এখানে মৌ, বউ শব্দের মধ্যে যে স্বরধ্বনি হচ্ছে সেটা হলো ও এবং হর্ষ, তো উত্তর হবে গ। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন 4টি বর্ণকে ঊষ্মধ্বনি বলা হয়? এখানে ঊষ্মধ্বনি বলা হয় দন্তাস্ব, পেটকাটা মধ্যাহ্নস্ব, তালবস্য এবং হ, উত্তর হবে গ। কোনটি কম্পোজাত ধ্বনি? এখানে কম্পোজাত ধ্বনি হচ্ছে র, উত্তর হবে গ। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে অঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনটি? এখানে অঘোষ ব্যঞ্জন ধ্বনি হলো থ, উত্তর হবে গ। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে মহাপ্রাণ ধ্বনির উদাহরণ কোনটি? এখানে মহাপ্রাণ ধ্বনির উদাহরণ হলো খ এবং ঘ, উত্তর হবে খ নাম্বার। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে পদ্ম শব্দের সঠিক উচ্চারণ কোনটি? এখানে পদ্ম শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে খ নাম্বারে পদ্ম। আজকের মতো এখানে বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসে সলভের সমাপ্তি ঘটলো, এ পর্যন্তই। ধন্যবাদ সবাই।